করে বাড়ি ফিরছে তিধা। হঠাৎ তার চোখ পড়ে যায় রাস্তার অপর পাশে। তিধা তাড়াতাড়ি রিক্সাওয়ালাকে বলে, দাঁড়ান দাঁড়ান। রিক্সা চালক একটু দূরে গিয়ে রিক্সা দাঁড় করে। তিধা তাড়াতাড়ি পিছন ফিরে তাকায়। রাস্তার অপর পাশে একটা মোটরসাইকেলে দাঁড়ানো, তাতে একটা ছেলে বসার, সাইডে একটা মেয়ে দাঁড়ানো। তিধার মনে হচ্ছে মেয়েটা তৃথি। তিধা নেমে মোটরসাইকেলের কাছে যাবে, তার আগেই মেয়েটাকে মোটরসাইকেলে বসে ছেলেটার সাথে চলে যায়। এটা কি আমার মনের ভুল ছিল, নাকি আসলে ওটা তিথি ছিল? আর ছেলের তিথি হলে ওই ছেলেটাকে। আপা, রিক্সা টানবো? হ্যাঁ, আপনি চলুন। রিক্সা থেকে নেমে তিধা তাড়াতাড়ি বাড়িতে আসে। বেল বাজাতে নন্দিনী দরজা খুলে দেয়। নন্দিনী কিছু বলার জন্য মুখ খুলবে, কিন্তু তিধা সেদিকে মনোযোগ না দিয়ে তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ে। তিধা ভেবেছিল তিথি রুমে নেই, কিন্তু সে তিথির রুমে এসে অবাক, কারণ তিথি রুমেই আছে। সে বিছানায় বসে মোবাইল চালাচ্ছে। তিথি, বলো কি বলবে? তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথায় ছিলাম মানে? ভুরু কুচকে প্রশ্ন করে তিথি। মানে তুমি কি বাইরে গিয়েছিলে? তুমি মনে হয় এই বাড়িতে নতুন এসেছো, তুমি জানো না বিকালে আমার কোচিং থাকে? দিদি বলার পর তিথার মনে পড়ে, আসলেই তো তিথির এই সময় কোচিং থাকে। ও আচ্ছা, কী হয়েছে বলো তো? হঠাৎ বাইরে থেকে এসে এই প্রশ্ন করছো কেন? না মানে আসলে আসলে কি খোলসা করে বলো তো একটু। না মানে আমি অফিস থেকে আসার সময় রাস্তার পাশে একটা মেয়েকে একটা ছেলের সাথে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আমি ভেবেছিলাম ওটাও তুমি হয়তো। ইতস্তত হয়ে বলে তিধা। আমি আমি কেন হতে যাব? আমি তো সেই সময় কোচিংয়ে ছিলাম। তুমি ভুল দেখেছো, যাও এখান থেকে। কাকে না কাকে রাস্তায় দেখে বলেছে ওটা আমি। তিথি তিথা তিথির রুমে থেকে বের হয়ে আসে। সে মনে মনে চিন্তা করে, আসলেই তো তিথি তো কোচিংয়ে ছিল, হয়তো আমারই মনের ভুল, একটু বেশি ভাবি আমি। বৃহস্পতিবার রাতে সবার খাবার খাওয়ার পর তিদার সব কিছু গুছিয়ে রাখছে। তখন সেখানে পান চিবোতে চিবোতে ফাতেমা বেগম আসে। বৌমা, ও বৌমা। জি মা বলুন। বেঁচে যাওয়া খাবারগুলো গুছিয়ে রাখো তো নাকি? হ্যাঁ মা। ভালো তো, যেটা বলতে আসছিলাম, ফ্রিজে মাছ মাংস আছে না? হ্যাঁ মা আছে তো। কিন্তু কেন? কাল তো শুক্রবার, তোমার অফিস বন্ধ। কাল সকাল সকাল উঠে মাছ মাংস রান্না শুরু করে দিও, আর বিরিয়ানি রান্না করো। তা না হয় করবো, কিন্তু হঠাৎ করে বিরিয়ানি আর মাংস কেন রান্না করতে বলছেন মা? সেটা তোমার জানতে হবে না, যা বলছি তাই করো শুধু। কাল সকাল সকাল উঠে রান্না শুরু করে দিবে। ফাতেমা বেগম চলে যায় রান্নাঘর থেকে। এদিকে তিধা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে চলছে, হঠাৎ করে ফাতেমা বেগম এত কিছু রান্না করতে বলছেন। তিধা বুঝতে পেরেছে নিশ্চয়ই কাল বাড়িতে কেউ আসছে, কিন্তু কে আসছে সেটাই বড় প্রশ্ন। পরদিন সকালে সকাল সকাল উঠে রান্না শুরু করে দেয় তিধা। এখন বাজে 9টা। ফাতেমা বেগম চা দিতে হবে। তিধা তাড়াতাড়ি করে এক কাপ চা নিয়ে ফাতেমা বেগমের ঘরে নিয়ে আসে। মা, আপনার চা দাও। ফাতেমা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে তিধার দিকে তাকিয়ে বলল, কাল যা রান্না করতে বলছি করছো তো? হ্যাঁ মা। ভালো। যাও এবার তাড়াতাড়ি বাকি কাজগুলো শেষ করো, 12টার মধ্যে যেন রান্না শেষ হয়ে যায়। বিরিয়ানি রান্নার জন্য চাল ধুচ্ছিল তিধা। তখন বেলটা বেজে উঠল। তিধা চালগুলো সাইডে রেখে হাত মুছতে মুছতে দরজার কাছে আসে, কিন্তু দরজা খুলে তাকে দেখে তিধা মুখটা কালো হয়ে যায়। কেমন আছে তিতা সাহেবা? হাসি মুখে প্রশ্ন করে রুদ্র। রুদ্র হচ্ছে নন্দিনীর স্বামী। কি গো তিতা সাহেবা, বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে যেতে দেবে? আসুন। রুদ্র জুতা খুলে ভিতরে প্রবেশ করে, কিন্তু তিতা এখনও দরজার কাছে দাঁড়িয়ে আছে। রুদ্রকে আসাতে তিতা মোটেও খুশি হয়নি। এই লোকটা খুব একটা সুবিধার নয়। তিতা দাঁড়িয়ে না থেকে দরজা বন্ধ করে তাড়াতাড়ি ভেতরে চলে আসে। মেয়ের জামাই দেখে তো ফাতেমা বেগম খুশিতে যেন ধরেই না। আরে বাবা, তুমি এসেছো, এসো এসো। আমি তো সকাল থেকে তোমারই অপেক্ষা করছিলাম, কবে আসবে তুমি? আজ এতদিন পরে এলে আমাদের বাড়িতে। আমাদের কথা কি তোমার মনে পড়ে না? আপনাদের ভুলতে পারে, কিন্তু কি করব বলুন? ব্যবসা ফেলে কি আর আসা যায়? তবে এবার আমি সব কাজ শেষ করে এসেছি, এবার আমি এক সপ্তাহের আগে যাব না। ওমা, তো খুব ভালো খবর। তুমি থাকবে, এটা যেন মনটা আমার খুশিতে ভরে গেল। আচ্ছা মা, এগুলো কোথায় রাখবো বলুন তো? আরে এত কিছু কেন আনতে গেলে বলো তো? মা, আমি আপনাদের জন্য না আনলেও কাদের জন্য আনবো বলুন তো? আমার জামাইটা আমাদের কথা কত চিন্তা করে, কত কিছু না চাইতেও আমাদের দেয়। কিন্তু আবার কিছু মানুষ আছে যারা তো কখনোই কিছুই দেয় না, আর চাইলেও নানান বাহানা করে। তিদা এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল। ফাতেমা বেগম যে শেষের কথাগুলো তিদাকে উদ্দেশ্য করে বলেছে, তা তিদার বুঝতে অসুবিধা হয়নি। বৌমা, তুমি এখনও সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? জামাইয়ের হাত থেকে ব্যাগগুলো নাও। বেচার জামাই কত দূর থেকে এলো, এত ভারী ব্যাগগুলো নিয়ে সে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তাড়াতাড়ি নাও। তিতা ব্যাগ নেওয়ার জন্য সামনে আসে। রুদ্র হাসি মুখে ব্যাগগুলো তিতার দিকে এগিয়ে দেয়। তিতা তাড়াতাড়ি রুদ্রের হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে আসে। ব্যাগগুলো নিচে ফেলে রেখে বেসিনে ঘষে ঘষে হাত ধুচ্ছে তিতা। তার এখন ঘেন্নায় গা গুলিয়ে আসছে। আসলে তিতা যখন রুদ্র থেকে ব্যাগগুলো নিচ্ছিল, তখন রুদ্র ফাতেমা বেগমের আড়ালে তিতার হাত ধরছিল। ছি, দুশ্চরিত্র লোক একটা। যখনই আসে কোনো না কোনোভাবে আমাকে হ্যারাস করে। আজ তো আমি ওর একটা
বাস্তটা করেই ছাড়বো। দুপুর হলে সবাই খেতে বসে, তবে সবাই বসলেও তিদা বসে না, কারণ সে বসলে খাবার কে বেড়ে দিবে। তিদা এক এক করে সবাইকে খাবার বেড়ে দেয়। খাবার দেওয়া হলে তিদা একটু দূরে গিয়ে দাঁড়ায়। আরে বৌমা, তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? জামাইয়ের পাশে এসে দাঁড়াও, দেখো জামাইয়ের কি লাগবে। তিদা অনিচ্ছা সত্ত্বেও রুদ্রের পাশে এসে দাঁড়ায়। রান্নাটা কে করেছেন মা? কেন বাবা, খাবার ভালো হয়নি? তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করে ফাতেমা বেগম। আরে না মা, তেমন কিছু না, উল্টে রান্নাটা খুব ভালো হয়েছে। রান্না তো সব রান্না ভাবি করেছে। খেতে খেতে বসে তিথি। তাই তো বলি, এত সুস্বাদু খাবার তিদা সাহেবা ছাড়া আর কে রান্না করবে? রুদ্রের মুখে তিদার প্রশংসা শুনে ফাতেমা বেগম ভালো লাগে না। তিনি চেয়েছিলেন যে রান্নাগুলো নন্দিনী করেছে, কিন্তু তার আগে তিথি সবটা বলে দেয়। তিদা সাহেবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন আমাদের সাথে। না, ঠিক আছে, আপনার আগে খেয়ে উঠুন, তারপর আমি খাবো। তিদা মাংসের বাটিতে দাও তো, গম্ভীর স্বরে বলে তেজবিন। তিদা তাড়াতাড়ি বাটিটা নিয়ে তেজবিনের পাশে দাঁড়ায়। তিদা তেজবিনের প্লেটে মাংস দিয়ে আবারও রুদ্রের পাশে যেতে নিলে তেজবিন সবার আড়ালে তিদার হাত ধরে তাকে আটকে দেয়। কিছু বলবে? নিচু স্বরে বলে তিদা। কোথায় যাচ্ছ? মাঝে বললে জামাইবাবুর পাশে। যেতে হবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। তিতা তেজবিনের কথা শুনে খুবই খুশি। সে নিজেও রুদ্রের পাশে দাঁড়াতে চাইছিল না, শুধুমাত্র শাশুড়ির কথা রাখতে দাঁড়িয়েছিল। এই মেয়ে, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? সারাদিন তো স্বামীর কাছে এত, এখন একটু স্বামীর কাছ থেকে সরে এসে বাকিদের দেখো। দেখছো না রুদ্রের মাংস লাগবে, তুমি নাকি দাঁড়িয়ে আছো কেন? রেগে কথাগুলো বলে নন্দিনী। আপু, তুই তো আছিস জামাইবাবুর পাশে, আর হাজবেন্ড যেহেতু তোর, তাই তুই ওনার কি লাগবে? আমার বউ না হয় আমারটা দেখুক, গম্ভীরভাবে বলে তেজবিন। তেজবিনের কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, তবে তেজবিন নিজের মতো করে খেয়ে চলছে। তেজবিনের কথায় তিদা মুচকে হাসে। এখনো পর্যন্ত 4 গ্লাস পানি শেষ করে ফেলেছে রুদ্র, তবুও তার ঝাল কমছে না। ফাতেমা বেগম এটা ওটা এনে রুদ্রকে দিচ্ছে, তবে নন্দিনী যেন এতে কোনো মাথা ব্যথা নেই। সে নিজের মতো আপেল খাচ্ছে আর টিভি দেখছে। এদিকে রান্নাঘরে দাঁড়িয়ে রুদ্রের কাণ্ড দেখে নীরবে হাসছে তিদা। আসলে তিদা পড়ে গিয়ে মাংসের মধ্যে আরও লাল মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে। তিদা আগে থেকে জানতো রুদ্র একদম ঝাল খেতে পারে না, তাই তিদা ইচ্ছে করে কাজটা করেছে। এভাবে তিদা নিজের প্রতিশোধটা খুব নীরবে নিয়ে নিল। এই নিন জামাইবাবু চিনির কৌটো, চিনি খান, ঝাল কমে যাবে। চিনির কৌটোটা টেবিলে রেখে খুশি মনে রুমে চলে আসে তিদা। রুমে এসে দেখে তেজবিন শুয়ে আছে। তিদাও দরজা চাপিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আপাতত তার একটু বিশ্রামের প্রয়োজন। বিকাল থেকে তিদা রান্নাঘরের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। ফাতেমা বেগম তাকে 4-5টা আইটেমের নাম বলে চলে গেছে। তিদার অসহ্য লাগছে। তিদা জানে রুদ্র এত কিছু খাবে না। ফাতেমা বেগম শুধু শুধু তিদাকে এত সব রান্না করতে বলে গিয়েছে। বৌমা, বৌমা, বলুন না। রান্নাঘর থেকে উত্তর দেয় তিদা। জামাইয়ের জন্য তাড়াতাড়ি চা নিয়ে এসো। তিদা তাড়াতাড়ি 2 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে আসে। রুদ্র চায়ের কাপে চুমুক দিয়ে তিদার দিকে তাকায়। বাহ তিদা সাহেবা, আপনি তো খুব ভালো চা বানাতে পারেন। এত ভালো চা কিভাবে বানান? নিছক কোনো সিক্রেট রেসিপি ফলো করছেন তাই না? আমাকে একটু শেখাবেন তো কিভাবে এত ভালো চা বানানো যায়? সবসময় তো আপনার হাতের বানানো চা খাওয়ার সৌভাগ্য হবে না। এছাড়া আরও নানান কথা বলে তিধার গুণগান গাইতে থাকে রুদ্র। তিধা সরতে পারছে না, যদি আবার তার শাশুড়ি কিছু বলে এই ভয়ে। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও রান্নাঘরে যাও। ফাতেমা বেগমের কথা শুনে তিধা তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়ে। রাত, সবার খাওয়া শেষ, যে যার মতো রুমে চলে গেছে ইতিমধ্যে। তিধা দাঁড়িয়ে থালা বাসনগুলো ধুচ্ছে। হঠাৎ সে উপলব্ধি করছে কেউ পেছনে দাঁড়িয়ে আছে। তিধা ভাবে হয়তো তেজবিন, তাই সে বলে, তোমার কি কিছু লাগবে তেজবিন? পানি নিতে এসেছো নাকি? তুমি যাও, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কথাগুলো বলে তিধা আবারও নিজের কাজে মন দেয়। তবে কিছুক্ষণ পর তিধা উপলব্ধি করে এখানে কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। তিধা তাড়াতাড়ি পিছন ফিরে তাকায়, তবে তাকে দেখে তিধা কয়েক কদম পিছিয়ে যায়। আপনি এখানে কি করছেন? কিছু লাগবে কি আপনার? তোমাকে লাগবে, রুদ্র বলে। কি? না মানে পানি পানি নিতে এসেছিলাম, কিন্তু আপনি তো রুমে আছে। ও আসলে আমি খেয়াল করিনি। তিধা, হঠাৎ করে তেজবিনের আওয়াজে শুনে দিদা চমকে ওঠে। কি করছো এখানে? থালা বাসন ধুচ্ছিলাম। জামাইবাবু, আপনি এখানে কি করছেন? আসলে আমি পানি খেতে এসেছিলাম। আচ্ছা, আমি যাই, শুভরাত্রি। রুদ্র তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তেজবিন তিধার দিকে রেগে তাকিয়ে চলে যায়। তিধা তাড়াতাড়ি থালা বাসন ধুয়ে রান্নাঘরের লাইট বন্ধ করে বেরিয়ে এসে, কিন্তু বাইরে এসে তিধা দেখে তেজবিন সোফায় বসে আছে। কি গো, তুমি এখানে বসে আছো যে? কেন? আমি বসে আছি বলে কি তোমার সমস্যা হচ্ছে? না, আমি তো তা বলিনি। এত রাত হয়ে গেল, ঘুমাবেন না? চলো। তেজবিন তিতার হাত শক্ত করে ধরে তাকে রুমে নিয়ে আসে আর দরজা বন্ধ করে দেয়। রান্নাঘরে কি করছিলে তুমি? আরে তোমাকে তো বললাম না থালা বাসন ধুচ্ছিলাম। তাহলে জামাইবাবু ওখানে কি করছিল? আমি কি জানি। ওনাকে জিজ্ঞাসা করার পর বললেন যে পানি নিতে এসেছে। সে যাই হোক, ওনার থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখে চলবে। আমি যেন তোমাকে ওনার কাছে ঘেঁচতে না দেখি। দেখলে কিন্তু ভালো হবে না। আরে আমি কোথায়? তোমার জন্য যেন আমার আপুর সংসারে কোনো ঝামেলা না হয়, তাহলে আমি তোমাকে জ্যান্ত ছাড়বো না। যাও শুয়ে পড়ো। তেজবিন শুয়ে পড়ে। তিদা বুঝতে পারে তেজবিন তাকে কি বলছে আসলে। আর তেজবিনের
কথার আসল মানে বুঝতে পেরে তিতার চোখের পানি জমে যায়। তিতা তেজবিনের দিকে তাকিয়ে ভাবতে থাকে, তুমি আমাকে এতটা নিচু মনে করো তেজবিন? এতটা খারাপ ভাবো আমাকে? আমাদের বিয়ের 1 বছর হতে চললো, তবে এখনো আমি তোমার মনে জায়গা করতে পারিনি, না পেরেছি তোমার বিশ্বাসী হতে। কবে তুমি আমাকে বুঝবে তেজবিন? কবে তুমি আমাকে বিশ্বাস করবে? কি হলো, এখানে দাঁড়িয়েছে কেন? তাড়াতাড়ি ঘুমাতে এসো। আর না ঘুমালে দাঁড়িয়ে থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু লাইটটা অফ করে যা খুশি করো। তেজবিন চোখের জল মুছে তাড়াতাড়ি লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ে। দিদা দিদা, তোমার কি হলো নাকি? আমরা চলে যাব, চেঁচিয়ে জিজ্ঞাসা করে তেজবিন। এই তো এসে পড়েছি। তেজ, ও কোথায় যাচ্ছে? নন্দিনী প্রশ্ন করে। কেন, আমরা যেখানে যাচ্ছি মানে কি? ও আমাদের সাথে পার্টিতে যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই যাবে। আমরা যেহেতু যাচ্ছি তাহলে নিশ্চয়ই তিদাও যাবে। ওকে তো আমি আর বাড়িতে একা রেখে যেতে পারি না। কেন, একা থাকলে সমস্যা কি? ও কি ছোট বাচ্চা নাকি? এখানে বাঘ ভাল্লুক আছে যে খেয়ে ফেলবে। তোমরা কি যাবে নাকি আমি ড্রেস চেঞ্জ করে ফেলবো? তিথি বলল। ঢং যত সব, আস্তে করে বলে নন্দিনী। কি গো, তোমাদের হলো? মা গো, কখন থেকে গাড়িতে অপেক্ষা করছি। নন্দিনী কোনো কথা না বলে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। তিথি নন্দিনীর পেছন পেছন বেরিয়ে যায়। কি হলো, তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। গাড়িতে তেজবিন আর রুদ্র সামনে, এর পিছনে বাকিরা বসে আছে। তারা এখন একটা পার্টিতে যাচ্ছে। পার্টিটা মূলত রুদ্র আর তার পরিবারের যাওয়ার কথা, কিন্তু রুদ্র যেখানে তার শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে যাচ্ছে। নন্দিনী, ফাতেমা এবং কিছু মহিলাদের সাথে বসে গল্প করছে। তাদের পাশে একটা চেয়ারে বসে তিথি ফোন টিপছে। রুদ্র বা তেজবিন দুজনে কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। তিথা একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, তাই একজনকে ওয়েটারকে জিজ্ঞাসা করে যে ওয়াশরুমে আসে, কিন্তু সে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। তিতার থেকে কিছুটা দূরে তেজবিন দাঁড়িয়েছে আর তার সামনে একটা মেয়ে দাঁড়িয়েছে। দুজনকে কিছু একটা নিয়ে কথা বলছে। মেয়েটা হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলছে আর তেজবিন তার কথা শুনে হাসছে। তিতা ধীর পায়ে তাদের কাছে গিয়ে দাঁড়ায়। তেজবিন, হঠাৎ করে তিতার আওয়াজ পেয়ে তেজবিন চমকে ওঠে। তিতা, তুমি এখানে? ওয়াশরুমে যাওয়ার জন্য এসেছিলাম। মিনিকে? ও হচ্ছে মেহেরিন, আমার আগের অফিসের কলিগ। মেহেরিন, এ হচ্ছে তিদা, আমার ওয়াইফ। বা তেজবিন, তোমার বউ তো দেখছি খুব সুন্দর। সামনে রাখো, দেখো আবার কেউ না কেউ তোমার খাঁচা থেকে পাখি চুরি করে নিয়ে যায়। ভালো থেকো, পরে আবার দেখা হবে। মেহরিন চলে যায়। তিতা মেহরিনের কথা বুঝতে না পারলেও মেহরিনের কথা শুনে তেজবিনের মুখে হাসি উবে যায়। তুমি এখানে কি করছো? গম্ভীর স্বরে বলে তেজবিন। ওয়াশরুমে যাওয়ার জন্য এসেছিলাম। এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যেতে কাজের জন্য আসছো, সেই কাজের জন্য যাও। কিছুটা ধমক দিয়ে বলে তেজবিন। তিতা তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে তিতা দেখে তেজবিন এখানে দাঁড়িয়েছে। তুমি দাঁড়িয়েছো যে কেন? আমি দাঁড়িয়ে থাকলে তোমার সমস্যা হচ্ছে বুঝি? না, সেরকম কিছু না, চলো এখন। তিতা তেজবিনের পেছন পেছন সেখানে পার্টি হচ্ছে সেখানে চলে আসে। তিথির পাশে বসে থাকবে, একদম কোথাও যাবে না। যদি আমি দেখছি আমার কথার অবাধ্য হয়েছ, তাহলে কিন্তু ভালো হবে না। তিতা ভালো মেয়ের মতো মাথা নাড়িয়ে তেজবিনের কথা সায় দেয়। তিথির কথা শুনে তিথা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আসলে তিথিকে জিজ্ঞাসা করছিল মেহেরির মেয়েটা কে, কিন্তু তিথির কথা শুনে তিথায় কিছুটা কষ্ট পায়। ওই কালো ড্রেস পরা মেয়েটার কথা বলছো? আরে ওটা তো মেহেরিন আপু। ভাইয়ের জন্য প্রথম দিকে যখন মেয়ে দেখা হয়েছিল তখন মেহেরিন আপুকে আমরা দেখতে গিয়েছিলাম। বিয়ে অনেকটা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ভাইয়া বিয়ে করে মানা করে দেয়। কিন্তু তুমি হঠাৎ করে ওনার জন্য জিজ্ঞাসা করছো কেন? তুমি চেনো নাকি? না মানে তেজবিন বলেছিল যে উনি নাকি ওর আগের অফিসের কলিগ ছিল। হ্যাঁ, কলিগ ছিল তো, কিন্তু তোমাদের বিয়ে হওয়ার কয়েক মাস আগে ভাইয়া ট্রান্সফার হয়ে যায়। ও আচ্ছা, তুমি বসো, আমি আপুর সাথে কথা বলে আসি। তিথি চলে যায় মেহেরিন নামের মেয়েটার সাথে কথা বলার জন্য। তবে তিথির কথা শুনে তিথা কিছুটা হলেও খারাপ লাগছে। তিথা এদিক ওদিক তাকিয়ে তেজবিনকে খুঁজছে, তবে সে তাকে দেখতে পাচ্ছে না। নিজের ডেস্কে বসে কাজ করছে তিথা, তখন তাকে এসে অফিসের পিয়ন বলে, ম্যাডাম আপনাকে স্যার ডেকেছেন। কোন স্যার? বড় স্যার। আচ্ছা আপনি যান, আমি আসছি। তিতা তাড়াতাড়ি ফাইল বন্ধ করে অফিসের বসের কেবিনে আসে। স্যার আসবো? আসুন আসুন মিসেস তিতা, আমাকে ডেকেছেন স্যার? তার আগে এটা বলুন, কেমন আছেন আপনি? কাজ কেমন চলছে? আমি ভালো আছি স্যার, আর কাজও ভালো চলছে। কাজের খুব প্রেশার তাই না? সেরকম কিছু না স্যার, তবে সব কাজে কম বেশি প্রেশার থাকে। কিন্তু এবার থেকে আপনার কাজের প্রেশার আর দায়িত্ব আরও বেড়ে যাবে। যদি একটু বুঝিয়ে বলতেন স্যার। এই নিন একটা খাম তিতার সামনে রেখে বসে। এটা কি স্যার? খুলে দেখুন। তিতা ভয়ে ভয়ে খামটা খুলে দেখে, কিন্তু খাম খুলে দেখে সে যা দেখতে পায় তা দেখে খুশিতে তার চোখের পানি জমে যায়। স্যার এটা কি? কাঁপা কাঁপা গলায় বলে ত্রিধা, আপনার প্রমোশন লেটার। আপনার কাজে আমি খুব সন্তুষ্ট। এত সুন্দর কাজ করার আর নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন, এটা আপনার পুরস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার, আমি এখন থেকে আরও ভালোভাবে কাজ করব। কংগ্রাচুলেশন মিসেস তিতা। ধন্যবাদ স্যার। খুশি মনে কেবিন থেকে বেরিয়ে আসে তিতা। আজ যেন তার খুশির সীমা নেই। অফিস থেকে ফেরার পথে তিতা একটা দোকানে একটা প্যাকেট মিষ্টি কিনে নিয়ে খুব খুশি মনে তিতা যখন দোকান থেকে বেরিয়ে যায়, তখন তার চোখ আটকে যায় রাস্তার অপর পাশে থাকা রিক্সাতে। একটা মেয়ে উঠছে রিক্সাতে, আর তার পিছনে একটা ছেলে উঠছে। ছেলেটাকে তিতা না চিনতো
পারলেও মেয়েটাকে তিথা বেশ ভালো করে চেনে, কারণ মেয়েটা হচ্ছে তিথি। আজ তিথা ভালো করে খেয়াল করেছে মেয়েটা আসলেও তিথি। কিন্তু তিথিকে একটা ছেলের সাথে দেখে তিথা মনে হচ্ছে অজানা ভয় হতে থাকে। তিথা আজও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কিন্তু সেদিনের মতো আজও তিথিকে বাড়িতে দেখতে পেল না। তিথি তাড়াতাড়ি নন্দিনীর কাছে যায়। আপু কোথায় তিথি? কেন, তোমার তা দিয়ে কী কাজ? আপু আপনি বলুন না তিথি কোথায়? তিথি তো কোচিংয়ে গিয়েছে। কখন বেরিয়েছে তিথি? এই তো 1 ঘন্টার মতো হবে। তো তোমার হাতে ওটা কিসের প্যাকেট? ও কিছু না, আপনি টিভি দেখুন। মিষ্টির প্যাকেটটা উপরে তুলে রেখে তিথা চেঞ্জ করতে রুমে আসে। সন্ধ্যা 7টার দিকে তিথি বাড়িতে ফিরে আসে। তিথি আসার কিছুটা সময় পর তিথির সামনে কথা বলতে আসে। তুমি কোথায় গিয়েছিলে তিথি? কোথায় গিয়েছিলে মানে? তুমি এতটা সময় কোথায় গিয়েছিলে? কোচিংয়ে ছিলাম। কিন্তু তোমার কোচিং তো 6টা শেষ, আর বাসাতে আসতে তোমার বেশি হলে আধ ঘন্টা সময় লাগে। তুমি আমাকে জেরা করছো নাকি? আমার ইচ্ছে আমি কখন আসবো বাসায়, আর আমার তো অন্য কাজ থাকতে পারে, তাই না? সে তো সেটা অন্য কাজ কি সেটাই জানতে চাইছি আমি। আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে শপিংয়ে গিয়েছিলাম। ওর নাকি কিছু কেনার আছে। একা যেতে ওর ভয় লাগছিল, তাই আমাকে সাথে করে নিয়েছে। ফ্রেন্ডটা ছেলে নাকি মেয়ে সেটা আমি তোমাকে কেন বলবো? আর তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন বলো তো? শোনো তিথি, তুমি আমার ছোট বোনের মতো। আমি চাইবো না তোমার কোনো ক্ষতি হোক বা তুমি কোনো অসুবিধা পড়ো। এত লেম ডায়লগ বাদ দিয়ে বলবে আসল কাহিনীটা কি? তাহলে তোমাকে সোজাসুজি বলছি, আমি তোমাকে আজ একটা ছেলের সাথে দেখেছি। কি? চমকে ওঠে তিথি। কি বললে তুমি? আবার বলো তো। আমি তোমাকে আজ একটা ছেলের সাথে রিক্সা করে যেতে দেখেছি। কী সব বলছো তুমি? আমি কেন কোনো ছেলের সাথে রিক্সা উঠতে যাব? আজ কিন্তু আমি ঠিক দেখেছি। তোমার এই মেয়েটার ড্রেসের কালার কিন্তু সেম ছিল। আর আজব, রাস্তায় তো কত মানুষের ড্রেস সেম থাকে, আর তুমি কি একদম কাছ থেকে দেখছো? না, আমি রাস্তার উল্টো দিক থেকে দেখেছি। শোনো, তোমার না চোখের সমস্যা হয়েছে, ডাক্তার দেখাও। না জানি রাস্তায় কাকে না কাকে দেখেছো আর বলছো ওটা আমি। যাও তো, আমার মাথা খেও না। দিদা রুম থেকে বেরিয়ে এসে তবে তার মাথায় এখনও ঘুরছে আসলে কি ভুল দেখে? মানুষ ভুল দেখে, এটা ঠিক। তাই বলে দুবার কি কেউ ভুল করে? রাতে তেজবিন আর রুদ্র একসাথে বাড়ি ফিরে। সবাই আসলে দিদা সবার জন্য মিষ্টি নিয়ে আসে। কী গো বৌমা, হঠাৎ করে মিষ্টি আনলে যে? আরে মা, আগে খান তারপর বলছি। তিদা একটা মিষ্টি ফাতেমা বেগমের মুখে ঢুকে দেয়। তেজবিন ভুরু কুচকে তিদার দিকে তাকিয়েছে। কী গো তিদা সাহেবা, হঠাৎ করে মিষ্টি খাওয়াচ্ছ? খুশির খবর শোনাবে নাকি? তিদা বুঝতে পারে রুদ্র আসলে কী কথাটা বলছে। তিদা রুম থেকে প্রমোশন লেটারটা এনে তেজবিনকে দেয়। তেজবিন লেটার পড়ার মধ্যে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। কী গো বাবু, ও তোকে ওটা কী দিল? আর বৌমা হঠাৎ করে মিষ্টি খাওয়াচ্ছে কেন? ওর প্রমোশন হয়েছে, এটা তার লেটার। তেজবিন লেটারটা টেবিলে ফেলে চলে যায়। ও আচ্ছা, প্রমোশন হয়েছে। আমি তো আরও ভেবেছিলাম হয়তো এবার খুশির সংবাদটা শুনতে পাবো। হায় রে আমার পোড়া কপাল। এক এক করে সবাই উঠে চলে যায়। সবার প্রতিক্রিয়া দেখে তিদার মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল সবাই হয়তো তার প্রমোশন কথা শুনে খুশি হবে, কিন্তু না, কেউ খুশি হলো না। অন্যদিকে না হোক, অন্তত তেজবিন খুশি হবে মনে করছে তিদা। কিন্তু তেজবিন সবার মতো বিষয়টিকে গুরুত্ব দিল না। বা তিদা সাহেবা, আপনি তো মনে হয় অফিসে খুব মন দিয়ে কাজ করেন। এতক্ষণ সবার কথা বলছিল তিদা। হঠাৎ করে রুদ্রের কণ্ঠ শুনে পিছনে চমকে উঠে তিদা। আরে আরে, এত ভয় পাচ্ছেন কেন? তো যেটা বলেছিলাম, অফিসে জয়েন করছেন তো বেশি দিন হয়নি, আর এখনই প্রমোশন? আপনি তো দেখছি কাজে খুব নিষ্ঠাবান। তো দিদা সাহেবা, কাজটা কি আমি জানতে পারি? যে এত মন দিয়ে কাজ করেছেন, কয়েক মাসের মধ্যে আপনার প্রমোশন হয়ে গেল? বাঁকা হেসে বললে রুদ্র। রুদ্রের কথাগুলো কোন ইঙ্গিতে বলছে তা বুঝতে অসুবিধা হয়নি তিধার, আর বুঝতে পেরেছেন রাগ উঠে যায় তিধার। কী করছিস তেজ? রুমের মধ্যে ঢুকতে ঢুকতে বলল নন্দিনী। ফাইল থেকে চোখ সরিয়ে উত্তর দেয় তেজবিন। কাজ করছি, কিছু বলবি? তা তেমন জরুরি কিছু না, তবে শুনলাম তোর বউয়ের নাকি পদোন্নতি হয়েছে। ওই যে যেন বলে প্রমোশন হয়েছে। নিচে তো ছিলেই তুমি, তাহলে তো জানোই। ছিলাম, কিন্তু কেন যেন আমার কিছু ভালো ঠেকছে না। মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। মানে দেখ, তোর বউয়ের চাকরি বেশি হলো 1 বছর, আর এত তাড়াতাড়ি সে প্রমোশন পেয়ে গেল। কথাটা কীরকম যেন গোলমেলে লাগছে। আপু তুমি কি বলতে চাইছো একটু খুলে বলো তো? দেখ তেজ, আমি তোর বউকে খারাপ বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে তোর বউয়ের এই পদোন্নতি তার কাজের মাধ্যমে না অন্যভাবে হয়েছে। বলা তো যায় না, খারাপ বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে তোর বউয়ের এই পদোন্নতি তার কাজের মাধ্যমে না অন্য কোনোভাবে হয়েছে। বলা তো যায় না কখন কী হয়। দেখ গিয়ে হয়তো তোর বউ অফিসের বসের সাথে। তুই আমাকে ভুল বুঝিস না, তবে তুই ভেবে দেখ এত কম বয়সে কী করে পদোন্নতি হলো। নিশ্চয়ই কোনো ঘুষ বা অন্য কোনো মাধ্যম আছে। তো নন্দিনী নিজের কথা বলে যাচ্ছে। তেজবিন চুপচাপ এক দৃষ্টিতে ফাইলের দিকে তাকিয়েছে। এদিকে আপনি আমার বড় ননদের স্বামী, এই বাড়ির বড় জামাই বলে আমি আপনাকে সম্মান দিচ্ছি। ভাববেন না আমি চুপ থাকি বলে কিছুই বুঝি না বা আমি কিছু বলতে পারি না। আমি চাইলে কিন্তু অনেক কিছু বলতে পারি আর করেও দেখাতে পারি। তাই বলছি নিজের সীমার মধ্যে থাকুন, সীমার বাইরে আসার চেষ্টা করবেন না, এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। রেগে বলে তিধা। আরে
আর তিদা সাহেবা, আপনি রাগ করছেন নাকি? আরে আমি তো মজা করছিলাম। আপনি কি বোঝাতে চেয়েছেন তা আমি ভালো করেই বুঝতে পেরেছি জামাইবাবু। আমি ছোট বাচ্চা নয় যে আপনার কথার মানে বুঝতে পারবো না। আরে আমি তো ওসব মজা করে বলছি, তুমি তো দেখি মজাও বোঝো না। আমি সম্পর্কে আপনার বউয়ের ছোট ভাইয়ের এবং আপনার শালার বউ। আমি আপনার বেআইন বা শালি নই যে আপনি আমার সাথে মজা ঠাট্টা করবেন। আমাদের সম্পর্ক কিন্তু সেটার নয়, কিন্তু পরবর্তীতে বুঝে শুনে কথা বলবেন আমার সাথে। আর শুনুন, আমি আপনাদের মতো না, আমার চরিত্র যথেষ্ট ভালো। আমাকে আপনাদের মতো ভাবতে যাবেন না। যদি ভেবে থাকেন আমি আপনাদের মতো বা দুর্বল, সেটা মাথা থেকে বের করে দিন। আমি যদি কিছু করি না, তাহলে সেদিন চোখের পানি চোখ থেকে শুধু ঝরে পড়বে। যান এখান থেকে। রুদ্র চলে আসতে তবে দিদার কথাগুলো তার ইগোতে লাগে। আমার সাথে উঁচু গলায় কথা বলে ভালো করে নি। তুমি দিদা সাহেবা, 2 টাকার মেয়ে আমার সাথে উঁচু গলায় কথা বলেছে, আমাকে শাস্তিয়েছে। এর শাস্তি ওকে পেতে হবে। আর সেটা যেভাবেই হোক আমি ওকে দিয়েই ছাড়বো। রাতে খাওয়া দাওয়ার পর সব গুছিয়ে রেখে তিদা রুমে এসে তিদাকে দেখে তেজবিন রুমে নেয়। বারান্দায় উঁকি দিয়ে তিতা দেখতে পায় তেজবিন বারান্দায় দাঁড়িয়েছে। দরজা বন্ধ করে তিতা তেজবিনের পাশে এসে দাঁড়ায়। কী হলো, এখানে দাঁড়িয়েছে যে, ঘুমাবে না? কিন্তু তেজবিন কোনো জবাব দেয় না। তিতা তেজবিনের কাঁধে হাত রাখলে তেজবিন ঘাড় ঘুরিয়ে তিতার দিকে তাকায়। তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? অফিসে কোনো সমস্যা হয়েছে তোমার? ঘুমিয়ে পড়ো। রুমে চলে আসে তেজবিন। রুমে এসে বিছানায় শুয়ে পড়ে সে। তেজবিনের ব্যবহারে তিতা আন্দাজ করতে পারে তেজবিন কিছু একটা নিয়ে চিন্তিত। পরদিন অফিস শেষ করে মাত্র গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছে তিদা। তার সাথে আছে রুবাইয়া। দুজন কথা বলতে তো বেরোচ্ছে তিদা। এই সময় তেজবিনের কণ্ঠ শুনে চমকে যায় তিদা। সে পিছনে ফিরে তাকায়। চেয়ার থেকে উঠে তিদার কাছে এসে দাঁড়ায় তেজবিন। তেজবিন, তুমি এখানে আমার অফিসে? অবাক হয়ে প্রশ্ন করে তিদা। কেন, আসতে পারি না নাকি? না না, সেরকম কিছু না, কিন্তু তুমি আগে কখনো আমার অফিসে আসোনি, আজ হঠাৎ করে এলে, আমি অবাক হয়েছি আর কি। আচ্ছা তিদা, তুই যা ভাইয়ের সাথে, কাল দেখা হবে, রুবাইয়া বলে। আচ্ছা সাবধানে যাস। রুবাইয়া চলে যায়। রুবাইয়া চলে যেতে তেজবিন তিদাকে প্রশ্ন করে, কে ছিল মেয়েটা? আমার অফিস কলিগ। তুমি আজ হঠাৎ আমার অফিসে যে, কিছু দরকার ছিল? না সেরকম কিছু না, আসলে আজ আমি ফ্রি ছিলাম, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই, চলো। তেজবিন পেছন পেছন তিদার অফিস থেকে বেরিয়ে আসে। তবে তিদার হঠাৎ তেজবিনে আসাতে অনেকটা অবাক হয়ে যায়। কারণ তেজবিন যায় হয়ে যাক না কেন, কোনোদিন তিদার অফিসে আসেনি। আসলে তিদার ভাবটাই সত্য। তেজবিন কোনো কারণ ছাড়াই তিদার অফিসে আসেনি। তার অফিসে আসার মূল কারণ হচ্ছে তিদার সম্পর্কে জানা। নন্দিনী কাল তেজবিনকে কিছু না বললেও নন্দিনীর কথাগুলোর প্রভাব তেজবিনের উপর পড়েছে। তার মনে তিদাকে নিয়ে সন্দেহ জেগেছে। তাই আজ সে অফিসে এসে জানতে পারে অফিসে তিদার আচরণ কেন আর তার বসটা কীরকম। তেজবিন তিদার কথা শুনে হাঁটা থামিয়ে তিদার দিকে ঘুরে তাকায় তেজবিন। কী হয়েছে, ঝালমুড়ি খাবে? চলো না। এই অসময় কি ঝালমুড়ি খাবে? আরে ঝালমুড়ি খেতে আবার সময় লাগে নাকি? চলো না। আচ্ছা যাও নিয়ে আসো, আমি দাঁড়িয়ে আছি এখানে। আরে আমি কেন আনতে যাব, তুমি খাওয়াবে আমাকে। যাও নিয়ে এসো। অনিচ্ছা সত্ত্বেও তেজবিন 1 প্যাকেট ঝালমুড়ি নিয়ে এসে একটা আনলে যে, তুমি খাবে না? না তুমি খাও, এখন আমার কিছু খাওয়ার ইচ্ছে নেই। তিদা ঝালমুড়ি খাচ্ছে আর তেজবিন পাশে পাশে হাঁটছে। তেজবিনের সাথে হাঁটতে তার বেশ ভালো লাগছে। এরকম পাশাপাশি তাদের খুব বেশি হাঁটা হয়নি, কিন্তু পরন্ত বিকেলে হাতে ঝালমুড়ি, পাশে প্রিয় একটা মানুষ, বিষয়টা খারাপ লাগছে না তিদার। বাসায় তিদা তেজবিনকে একসাথে দেখে নন্দিনী ভুড়ি কুচকে তাদের দিকে তাকায়। নন্দিনীর পাশে বসা রুদ্র, সে হুট করে উঠে বলে, তার শালাবাবু দেখছি আজকাল বুঝি খুবই বউপ্রেমী হয়ে উঠছে। বউকে ছাড়া তো দেখছি উনি চলতেই পারছে না। তুমি কি ওকে আনতে গিয়েছিলে নাকি? নন্দিনী জিজ্ঞেস করে। হ্যাঁ। কেন, এতদিন তো নিজেই আসা যাওয়া করতো, তাহলে আজ আনতে গেলি কেন? একদিন ওকে আনতে গেছি, এতে এত কথার কী আছে বুঝলাম না। আমার বউ, আমি যা ইচ্ছা করতে পারি। কথাগুলো বলে রুমে চলে আসে তেজবিন। সন্ধ্যাবেলা রুমে বসে অফিসের কাজ করছে তিদা। তেজবিন রুমে নেই, হয়তো বাইরে গেছে, নয়তো ছাদে। এর মধ্যে তিদা শুনতে পায় ফোনটা বাজছে, কিন্তু ফোনটা তার নয়, তেজবিনে। এদিক ওদিক তাকিয়ে তিদা বুঝতে পারে ফোনটা বালিশের নিচে। তিদা ফোনটা বের করে দেখে আননোন নাম্বার থেকে ফোন এসেছে। তিদা ফোনটা রিসিভ করবে, কিন্তু করবে না। পরে সব চিন্তা বাদ দিয়ে ফোনটা তিদা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? এই যে মিস্টার তেজবিন নাম্বার না? অপর পাশ থেকে একটা পুরুষ বলে। জি হ্যাঁ, এটা তেজবিনের নাম্বার, আমি ওনার স্ত্রী তিদা বলছি। ও তাহলে তো আপনার কথাটা আপনাকে বলা যায়। কি বলা যায়? আমি তিথির কোচিং থেকে বলছি। তিথির মিস্টার তেজবিনের বোন না? তিথির কোচিং? হ্যাঁ হ্যাঁ, তিথি আমার ননদ। কিন্তু কিছু কি হয়েছে? তিথি কি কোনো পরীক্ষায় কম নম্বর পেয়েছে? না সেরকম কিছু না। আর সে কম নম্বর তো তখন পাবে যখন সে পরীক্ষা দিবে, কিন্তু সে তো কোনো পরীক্ষাই দেয়নি এই সপ্তাহে, আর না কোনো ক্লাস করেছে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে এই সপ্তাহে তিথি শুধু একদিন কোচিং এসেছে, তাই ভাবলাম হয়তো সে অসুস্থ, তার খবর নেওয়ার জন্য ফোন করে
বলেছিলাম মিস্টার তেজবিনকে। তিথি কি ঠিক আছে? হ্যাঁ তিথি ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, কাল থেকে তিথি আবার রেগুলার কোচিংয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন। তিথা ফোনটা কেটে দেয়। সেই লোকটার বলা কথাগুলো ভাবছে, তার মানে কি আমি যা দেখেছি ওটাই ঠিক, ওটা তিথিই ছিল। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে তিথি ফেরার কিছুক্ষণ পর তিথির রুমে এসে তখন ফোন চালাচ্ছিল। তুমি কোথা থেকে এসেছো তিথি? গম্ভীর গলায় জিজ্ঞাসা করে তিথা। আবারও তুমি সেম প্রশ্ন করছো? বিরক্ত নিয়ে বলে তিথি। তোমাকে যা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও। কোচিংয়ে গিয়েছিলাম। আর কত মিথ্যে কথা বলবে? মিথ্যে কথা মানে? কিছুটা ঘাবড়ে গিয়ে বলে তিথি। দেখো আমি তোমাকে সোজাসুজি বলছি, তোমার কোচিং থেকে ফোন এসেছিলো তেজবিনের কাছে, কিন্তু সে সময় তেজবিন না থাকায় আমি ফোনটা ধরেছিলাম, আর উনি বলেছেন তুমি আজ কোচিংয়ে যাওনি। ও আসলে আমি আমার বয়ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। আসলে ও কোচিংয়ে যাওয়ার সময় রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল। আচ্ছা, তো সে কি প্রতিদিনই অসুস্থ হয়ে পড়েছিল? মানে উনি বলছেন তুমি এই সপ্তাহে শুধু একদিন কোচিং গিয়েছিলে। যদি তুমি একদিনে কোচিং যেয়ে থাকো তাহলে বাকি 6 দিন কোথায় গিয়েছিলে? সেটা আমি তোমাকে কেন বলবো? শোনো, তুমি আমার বড় ভাইয়ের বউ, সো ভাইয়ের বউ হিসেবে থাকবে, আমার গার্ডিয়ান হতে এসো না। আমার যেখানে ইচ্ছা আমি সেখানেই যাব, তাতে তোমার এত সমস্যা কেন? আমি কি তোমার টাকায় চলছি নাকি তোমার টাকায় পড়াশোনা করছি না তো? তাহলে নিজের চরকায় তেল দাও, আমাকে জ্ঞান দিতে এসো না, যাও এখান থেকে। তিথি আবারও ফোন দেখতে শুরু করে। তিথি বুঝতে পেরে যায় যে সে রাস্তায় যাকে দেখেছিল ওটা আসলে তিথি ছিল। সে কোনো ভুল দেখেনি। এবার যা করার আমাকেই করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খোঁজ নিতে হবে কোচিংয়ে না গিয়ে কোথায় যায় আর ওই ছেলেটাকে। তিতার বাড়ির তার এক দূর সম্পর্কে চাচি শাশুড়ি এসেছেন, ফাতেমা বেগম ওনার সাথে বসে বসে গল্প করছেন। তিতা ট্রেটে করে নাস্তা নিয়ে এসে টেবিলে রাখেন। তা ফাতেমা, শুনলাম তোমার বৌমা নাকি চাকরি করে? চা খেতে খেতে মহিলা বলে, হ্যাঁ ওই আর কি। তা বেতন কি এনে তোমাকে দেয় নাকি সব বাবা মাকেই দিয়ে দেয়? আর বেতন? মুখ বাঁকা করে বলেন ফাতেমা। শোনো ফাতেমা, বউকে সামলে রেখো, বলা ও তো যায় না কখন আবার কি ঘটিয়ে বসে। বউকে এত ছাড় দিতে নেই, এত ছাড় দিলে ওরা মাথায় চড়ে বসবে। আমার বৌমাকে তো আমি প্রথম থেকে শাসন করে রেখেছি, আমার কথার বাইরে এক চুলও নড়তে পারে না। এদের ছাড় দিলে এরা আমাদের উপর রাজত্ব করতেছে। তা যা বলো, কিন্তু কি করব বলো? বউ কি আর আমার কথা শুনতে চায়? সে তো নিজের মতোই চলে। আমি তো চেয়েছিলাম যেন চাকরিটা সে না করে, কিন্তু কে শুনে কার কথা? সে তো আর কথা অমান্য করে চাকরি করছে। দুঃখের কথা আর কি বলবো, কত আশা করেছিলাম একটা ভালো সুন্দর সুশীল বৌমা পাবো, কিন্তু আমার পোড়া কপাল যে এই মেয়ে আমার বাড়ির বউ হলো। এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল তিদা। সে আর চুপচাপ থাকতে না পেরে বেরিয়ে আসে। যদি এখন আমি বলি পোড়া কপাল আপনার না যে আমার মতো শাশুড়ি পেয়েছেন তখন, আর চাচি বাড়ির বৌমা কোনো ফেলনা বা পুতুল নয় যে তাদের উপর সবসময় হুকুম জারি করে থাকবেন, তারাও মানুষ। আর আপনারাও তো একসময় কারো বাড়ির বউ ছিলেন, তাহলে কেন শাশুড়ি হওয়ার পর বৌমাদের কষ্টটা ভুলে যান? আপনি যেমন কখনো চাইবেন না যে আপনার সংসারে অন্য কেউ রাজত্ব করুক, তেমনি সেও চাইবে না। বাড়িতে বউদের সম্মান দিতে শিখুন, তাহলে উপর জমিদারি করতে নেই। আরে বসে আছেন কেন? চা নাস্তা খান, কথা বলেন আপনারা, আমার না কিছু কাজ হয়েছে। একটা হাসি দিয়ে তিথা চলে যায়। তিথার কথা শুনে ফাতেমা বেগম আর ওই মহিলা অপমানিত বোধ করেন। তিথি রুমে এসে পানি দিতে এসে তিথা দেখে তিথি রুমে নেই। তিথিকে রুমে দেখতে না পেয়ে তিথা খুশি হয়ে যায়। এই সুযোগ, আমাকে তাড়াতাড়ি ওই ছেলেটার সম্পর্কে জানতে হবে। তিথা পানির মগটা টেবিলে রেখে তিথির মোবাইলটা খুঁজতে থাকে। তবে তিথাকে একটু বেশি কষ্ট হতে করেনি, একটু খোঁজাখুঁজি করেই তিথির ফোনটা তার বালিশের নিচে থেকে পেয়ে যায়। তিথা তাড়াতাড়ি করে ফোনটা ওপেন করে, কিন্তু হায়, ফোনে পাসওয়ার্ড। তবে এটা দেখে তিথা হতাশ হয় না। তিথা নানান ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে ফোনটা খেলার চেষ্টা করে, কিন্তু পারে না। একসময় আর কোনো পাসওয়ার্ড দেওয়া যায় না। ধুর, ফোনটা হাতে পেয়েও কিছু করতে পারছে না, শুধু এই পাসওয়ার্ড থাকার কারণে। আমাকে যে করে হোক তিথির থেকে ওর পাসওয়ার্ডটা জানতে হবে। এর মধ্যে তিথি বাথরুমে দরজা খোলার শব্দ শুনতে পায়। তিথা তাড়াতাড়ি ফোনটা আবার বালিশে নিচে রেখে দেয়। তুমি আমার রুমে কি করছো? কিছুটা রেগে বলে তিথি। আসলে পানি দিতে এসেছিলাম, দেওয়া হয়ে গেছে, যাও। তিথির রুম থেকে বেরিয়ে আসে, তবে মনে মনে এখন আফসোস করছে যে ফোনটা হাতে পেয়েও সে কিছু করতে পারল না। নন্দু, রুদ্র বলে, কি হয়েছে? দেখছো না আমি টিভি দেখছি? সেটা তো দেখছি, তবে আমার এখন চা খেতে ইচ্ছা করছে। আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসো তো। পারবো না আমি, খেতে ইচ্ছা হয় নিজে বানিয়ে নাও। তোমার জন্য চা বানানোর জন্য আমি আর আমার সিরিয়াল মিস করতে পারবো না। সারাদিন তো সিরিয়াল দেখো, কোনো কাজ তো করো না। কি? আমি কোনো কাজ করি না? কী কাজ করো শুনি? বাড়িতে তো কাজের মেয়েটা সব কাজ করে দেয়, আর এখানেও তো কিছু করো না। হ্যাঁ, আমি কোনো কাজ করি না, হয়েছে, যত কাজ এখান থেকে। যাচ্ছি, তোমাকে বলে তো কোনো লাভ নাই। আমি বুঝতে পারছি আমার এখন দিদাকে বলতে হবে। তো বলো, আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করছো কেন? বিরক্ত নিয়ে বলে নন্দিনী। হ্যাঁ, আমার তো এখন ওকেই বলতে লাগবে।
ও কি আর তোমার মতো নাকি? ওকে বললে তো তোমার মতো আর ঝগড়া কর না। কত ভালো একটা মেয়ে, আমি তো ওর মতো একটা বউ চেয়েছিলাম যে আমার কথা শুনবে, কিন্তু আমার কপালে যে তুমি। এই এই কি বললে তুমি? তুমি ওর মতো বউ চেয়েছো কেন বলো তো? বলো, কেন তোমার বউ বানাতে চাইছো? টান মেরে বলে নন্দিনী। মানে তুমি কি মনে করো মিস্টার রুদ্র আমি বোকা, কিছু বুঝি না? শোনো, তোমাকে না আমি হাড়ে হাড়ে চিনি। তোমার যে ওর প্রতি নজর আছে সেটা আমি জানি না মনে করছো? আমি সব জানি। এই বাড়িতে আসলে সারাদিন তিদা সাহেবা কেন করো তাও আমি ভালো করে বুঝি। কান খুলে শুনে রাখো, আমার সাথে গেম খেলতে এসো না, তাহলে কিন্তু সেটা তোমার উপর ভারী পড়বে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি চা খাবে বলেছিলে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার তিদা সাহেবকে বলছি তোমার জন্য চা করে দিতে। নন্দিনী বেরিয়ে যায়। রুদ্র ফুরু কুচকে নন্দিনী যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নন্দিনী এ ধরনের ব্যবহারে রুদ্র অনেকটা অবাক হয়ে যায়। ত্রিধা ত্রিধা ত্রিধার নাম ধরে ডাকতে ডাকতে ত্রিধা নন্দিনী রুমে প্রবেশ করছে। নন্দিনী, তেজবিন আর তিধা তখন কিছু একটা নিয়ে কথা বলছিল। হুট করে নন্দিনী রুমে ঢুকে যাওয়ার ফলে দুজনে চুপ হয়ে যায়। আপু তুমি রুমে ঢোকার আগে একবার নক করবে না? কিছুটা গম্ভীর স্বরে বলে তেজবিন। ওমা, আমি নক করবো কেন? এটা আমার বাড়ি, আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। যেটা বলতে এসেছিলাম। তিধা যাও তো, তোমার জামাইবাবুকে এক কাপ চা করে দাও, তার নাকি চা খেতে ইচ্ছে করছে। তো জামাইবাবুকে চা খেতে ইচ্ছে করছে, তুমি তো ওকে বলছো কেন? তুমি বানিয়ে দাও। ও আমি এখন পারবো না, আমার কাজ আছে। এই যে তুমি তাড়াতাড়ি চা বানিয়ে ওকে দিয়ে এসো তো। নন্দিনী চলে যায়। তিথা একবার তেজবিনের দিকে তাকিয়ে চা বানাতে চলে যায়। ভাবি ভাবি, আমার নাস্তা কোথায়? এত বেলা হয়ে গেল এখনও নাস্তা দিলে না কেন? চিৎকার করে কথাগুলো বলতে বলতে রান্নাঘরে প্রবেশ করে তিথি, কিন্তু রান্নাঘরে যেয়ে সে যা দেখে তা দেখে ঘাবড়ে যায়। ভাবি ভাবি কী হয়েছে? ভাবি চোখ খুলো। তিথি দৌড়ে এসে সবাইকে ডাকতে থাকে। কী হয়েছে কী হয়েছে, ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? নন্দিনী বলে। দেখো ভাবি যেন কী হয়েছে, রান্নাঘরের মাটিতে পড়ে আছে। কি বলছিস? দেখি দেখি। ফাতেমা বেগম তাড়াতাড়ি রান্নাঘরে এসে, বৌমা ও বৌমা কী হয়েছে? ও তিথি তাড়াতাড়ি পানি দে। তিথি তাড়াতাড়ি পানির গ্লাস ফাতেমাকে বেগম দেয়। ফাতেমা বেগম তিথার চোখে পানির ছিটে দেয়, তবে তিথা চোখ খুলে না। কিরে তিথি, এত পানি দিলাম কিন্তু তাও তো চোখ খুললো না, কি হলো ওর? জানি না মা, কিছু বুঝতে পারছি না। আচ্ছা আগে ধর, রুমে নিয়ে যা, তারপর দেখা যাবে। তিথি আর নন্দিনী ধরে তিথাকে রুমে নিয়ে আসে। তিথি শোন, তুই বাবুকে ফোন দে, দেখ কি বলে। তিথি দৌড়ে গিয়ে রুমে গিয়ে তেজবিনকে ফোন দেয়। প্রথম তেজবিন ফোন রিসিভ করে না, কিন্তু তিথি আবারও ফোন দেয়। কী সমস্যা, এতবার ফোন দিচ্ছিস কেন? বিরক্তি নিয়ে বলে তেজবিন। ভাইয়া ভাবির না কিছু হয়েছে। কিছু হয়েছে মানে? আমি ভাবিকে রান্নাঘরে মেঝেতে অজ্ঞান অবস্থায় পেয়েছি, তাহলে চোখে মুখে পানি দেয়, জ্ঞান চলে আসবে। দিয়েছি তো, এখনও জ্ঞান ফিরছে না। তুমি প্লিজ ডাক্তারকে ফোন করো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোরা ওর খেয়াল রাখিস। কিরে বাবু কি বললো? বললো দেখছি। ফাতেমা বেগম আর তিথি হঠাৎ তিথার অজ্ঞান হয়ে যাওয়াতে ভীষণ টেনশন আছে, কিন্তু এদিকে এসময় নন্দিনীর কোথাও মাথা ব্যথা নেই। সে বিরক্ত নিয়ে রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে। পিট করে চোখ খুলে তিথা, মাথাটা তার প্রচুর ভারী লাগছে। সে আস্তে আস্তে উঠে বসে। আরে আরে, তুমি উঠছো কেন? শুয়ে থাকো। অস্থির হয়ে বলে তেজবিন। তেজবিন তুমি এখানে এই অসময়ে? আর আমি রুমে কি করে এলাম? আমি তো রান্না করেছিলাম। তেজবিন হাসি মুখে তিদার পাশে এসে দাঁড়ায়, তারপর তিদার ডান হাতটা তার পেটে রাখে। কি হলো? তুমি আর কিছু বলতে গিয়েও বলতে পারলো না তিধা। তেজবিন কি বোঝাতে চেয়েছে তা তিধা বুঝতে পেরে গিয়ে বলে, আমার বাচ্চা। মাথা নাড়িয়ে বোঝায় তেজবিন। তেজবিনের কথা শুনে তিধা খুশিতে কান্না করে দেয়। তেজবিনের চোখে পানি জমে যায়। আচ্ছা তুমি এবার কান্না বন্ধ করো। কান্না করা স্বাস্থ্যের জন্য যদি ভালো না হতো, এত বাচ্চার ক্ষতি হবে। চুপ করো। তিধার কান্না বন্ধ করে, তবে সে এখনও নাক টানছে। তুমি বসো, আমি সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি, সাবধানে যেও। তেজবিন দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। তিতা নিজের পেটে হাত দিয়ে আবারও নীরবে কান্না করে। আমি আর খাবো না তেজবিন, অনেক খেয়েছি। আচ্ছা আর এক পিস আপেলের এক টুকরা তিতার মুখের সামনে নিয়ে বলে তেজবিন। তিতা আপেলের টুকরোটা খেয়ে নেয়। তেজবিনের পাগলামি দেখে আনমনে হাসে তিতা। তিতা জানে তেজবিন বাচ্চা খুব পছন্দ করে, তাই তো বেবির কথা শুনে সে এত পাগলামি করছে। তিতার এত খেয়াল রাখছে। রাতে সবাই খাবার টেবিলে বসে পড়েছে। তিতা সবাইকে খাবার বেড়ে জন্য দাঁড়িয়েছে। আরে তিথা তুমি দাঁড়িয়ে আছো কেন? আজ থেকে সব কাজ কম কম করে করবে। বসো তুমি। এই কদিন হয় সবাই নিজের কাজ করুক। আমি পড়বো তেজবিন, মাত্র তো 2 মাস। আমি ঠিক আছি, তুমি বসো, আমি সবাইকে দিচ্ছি। চুপ, আমি এদিকে বলছি সেটাই করো। বসো তুমি। তেজবিন জোর করে তিতাকে বসিয়ে দেয় আর প্লেটে খাবার বেড়ে দেয়। চুপচাপ খাও, আর আজ থেকে তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়বে। সবাই বিরক্ত মুখ নিয়ে তেজবিনের কাণ্ড দেখছে, তবে তিথির এসবের কোনো মাথা ব্যথা নেই। সে নিজের মতো করে অনেক আগেই খাওয়া শুরু করে দিছে। যেরকম করছিস মনে হচ্ছে দুনিয়াতে আর কত বাচ্চা হয়নি। মুখ বাঁকা করে বলে নন্দিনী। দুনিয়াতে আর কারো হয়েছে কি হয়নি তা দিয়ে আমার কিছু যায় আসে না। আমার বাচ্চা, তাই আমার যেমন খুশি
তেমনভাবে আমার বাচ্চার খেয়াল রাখবো। ফাতেমা বেগম খাবার বেড়ে দিয়ে তেজবিন খেতে এসে যায়। নন্দিনী আর রুদ্র তেজবিনের ব্যবহারে খুবই অপমান বোধ করে। পরে বাধ্য হয়ে তারাও নিজেরা খাবার বেড়ে নেয়। পরদিন সকালে, না তুমি অফিস যাবে না আজ থেকে, রেগে বলে তেজবিন। দেখো তেজবিন, মাত্র 2 মাস, আমি ঠিক আছি, আমি নিজের খেয়াল রাখবো, তুমি প্লিজ এরকম করো না। না, আমি কোনো কথা শুনবো না, তুমি অফিস যাবে না মানে যাবে না। কি সমস্যা তোমাদের? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছে কেন? ফাতেমা বলল, দেখছো মা, বলছি আজ থেকে অফিস না যেতে, কিন্তু ও আমার কোনো কথা শুনছে না। বাবু, তুই কিন্তু এখন একটু বেশি করছিস। অফিস যাচ্ছে তো কি হয়েছে? আমরা কি বাচ্চা জন্ম দিনবি নাকি? তোমরা কি করছো না করছো সেটা তোমাদের ব্যাপার। আমি কিছুতেই ওকে চাকরি করতে দিব না, অন্তত বাচ্চা না হওয়া পর্যন্ত, কারণ আমি আমার বাচ্চার ব্যাপারে কোনো রিস্ক নিতে চাই না। মা তুমি চলে এসো তো, যত সব ঢং। তুমি কথা বলো না, ওদের যা ইচ্ছা ওরা করুক, ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলে নন্দিনী। ফাতেমা বেগম বিড়বিড় করতে করতে চলে যায়। তিথা অনেক কাঠখড় পুড়িয়ে তেজবিনকে বোঝায়। তারপর অবশেষে তেজবিন রাজি হয়ে যায়, শুধুমাত্র 5 মাস পর্যন্ত। এরপর তিথা আর ঘর থেকে বের হতে পারবে না। আপাততের জন্য তিথা তেজবিনের কথায় রাজি হয়ে যায়। তেজবিন অফিস যাওয়ার সময় তিথাকে তার অফিসে ছেড়ে দেয়, আবার যাওয়ার সময় বলে ছুটি হলে সে নিতে আসবে। বেশ কিছুদিন এইভাবে তিথার বেশ ভালোই কেটছে। তেজবিন এখন আগের থেকে তিথার আরও বেশি খেয়াল রাখছে। সে এখন যত সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করছে। তিথা জানে তেজবিন যা করেছে সব বাচ্চার জন্য করেছে, কিন্তু করেছে তো এতেই তিথা অনেক খুশি। তিথা তিথির রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই শুনতে পায় তিথি যেন কারোর সাথে কথা বলছে। তিথা একটু কাছে গিয়ে শোনার চেষ্টা করলো তিথি কি বলছে, কিন্তু শুনতে পায় না। তিথি তিথি দরজায় নক করার কিছুক্ষণ পর দরজা খুলে তিথি, কি হয়েছে, কি করছো তুমি? কাজ করছে কেন? না, তুমি তোমার কাজ করো। তিথি দরজা বন্ধ করে দেয়। এতদিন বাচ্চার কথা ভাবতে ভাবতে তিথার মাথা থেকে বেরিয়ে গেছে, তিথি কথাটা বেরিয়েই গিয়েছিল। আমাকে আবারও তিথির উপর নজর রাখতে হবে, সে যে করেই হোক। আমার জানতেই হবে তিথি কার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে। 4 মাস পর তিথা এখন 6 মাসে প্রেগনেন্ট, সামান্য পেট ফুলেছে। এখন তিথা আর অফিসে যায় না। অনেক বলেও সে তেজবিনের অফিসের জন্য রাজি করাতে পারেনি, তাই বাধ্য হয়ে তিথা তেজবিনের কথা মেনে নেয়। বাড়িতে এখন তিথা আর তিথি ছাড়া কেউ নেই। ফাতেমা বেগম আর নন্দিনী বাইরে গেছে। নন্দিনী এখনও না যাওয়ার কারণ, তেজবিন এখন তিথাকে খুব বেশি কাজ করতে দেয় না, তাই ফাতেমা বেগমকে সাহায্য করার জন্য নন্দিনী রয়ে গেছে। তিথার সাথে কথা বলার জন্য তার রুমে আসে তিথা, কিন্তু সে তিথিকে দেখতে পায় না। তিথা সাবধানে বিছানায় পড়ে যায়। হঠাৎ টুংটাং করে একটা শব্দ হয়, মেসেজ আসার শব্দ। ঘাড় ঘুরিয়ে তিথা তিথির ফোনটা দেখতে পায়। তিথা তাড়াতাড়ি উঠে ফোনটা হাতে নেয়। তিথা তাড়াতাড়ি একটা পাসওয়ার্ড দেয়, আর ভাগ্যক্রমে লক খুলে দেয়। তিথা তাড়াতাড়ি মেসেজটা চেক করে, কিন্তু মেসেজটা দেখে তার মাথায় যেন বাজ পড়ে। পরদিন একটা হোটেলের সামনে দাঁড়িয়ে তিথা, সে বাইরে দাঁড়িয়ে চিন্তা করছে তাকে কি করতে হবে। তুমি কেন এমন করলে তিথি? বাড়ির সবাই তোমাকে কত বিশ্বাস করে, আর তুমি তাদের বিশ্বাসের মূল্য এভাবে দিচ্ছ? না তিথি, আমি তোমাকে ভুল পথে যেতে দিব না। তুমি আমাকে অপমান না ভাব আপন না ভাবলেও আমি তোমাকে নিজের ছোটো বোন ভাবি, তাই তোমাকে ভুল পথে যাওয়া থেকে আটকাতেই আমি যা করার সব করব, সব। ত্রিধা ধীর পায়ে হোটেলের দিকে আসতে থাকে। তিথি হোটেলের ভিতরেই আছে। আসলে কাল ত্রিধা তিথির ফোনে মেসেজ দেখে খুব অবাক হয়েছিল। কাল সকাল 10টায় এই হোটেলে চলে এসো, আমরা একা সময় কাটাবো, জলদি চলে এসো। কিন্তু শোনা, মেসেজটা দেখে ত্রিধা বুঝে যায় কী হচ্ছে, তাই আজ সকালবেলা দেখালো তিথি তার বাড়ি থেকে বের হচ্ছে। আর তিথা সকলের চোখের আড়ালে তিথির পেছন পেছন বেরিয়ে যায়। এদিকে কি বলবে তাড়াতাড়ি বলো রোহান, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই অসময়ে বাড়ি থেকে বের হয়েছি, কেউ জানতে পারলে আমাকে ছাড়বে না। আরে বেবি, এত তাড়া কিসের? মাত্রই তো এলে, এখনও তো অনেক কাজ বাকি। তিথির কাছে ঘেঁচতে ঘেঁচতে বলে রোহান। তিথি দূর থেকে চাইলে রোহান থাকে আটকে দেয়। কি করছো রোহান? তুমি কি বুঝতে পারছো না কি করতে চাইছি আমি? তাহলে আবার প্রশ্ন করছো কেন? দেখো রোহান, এসব এখন না, এগুলো বিয়ের পরে। এখন এসব করা ঠিক হবে না। যদি কোনো অঘটন ঘটে যায় তো? না রোহান, এগুলো এখন না। আরে কিচ্ছু হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, প্লিজ তুমি আজ বাধা দিও না। না রোহান, আমি এসবের জন্য প্রস্তুত না, তুমি থাকো, আমি গেলাম। তিথি উঠে চলে যেতে নিলে রোহান তার হাত ধরে তাকে আটকে নেয় আর বিছানায় ফেলে দেয়। তিথি পেছাতে নিলে, কিন্তু সে যতই পেছাচ্ছে রোহান ততই এগিয়ে আসছে। রোহান প্লিজ বোঝার চেষ্টা করো। না, আমি কিছুই শুনবো না, আজ তো তোমাকে আমি নিজের করেই ছাড়বো। রোহান তিথির হাত দুটো ধরে ফেলে। তিথি মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে পারে না। ঠক ঠক ঠক, এখন আবার কে এলো? ধুর, এই কাজের সময় কে ডিস্টার্ব করে, বিরক্ত নিয়ে বলে রোহান। ঠক ঠক ঠক, আরে বাবা আসছি। রোহান গিয়ে দরজা খুলে, বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটার কেউ নেই। তিথা, কে আপনি এখানে কেন? ভাবি তুমি ওখানে? ভয়ে ভয়ে বলে তিথি। তিথা বুঝতে পেরে যায় যে ছেলেটা তিথিকে জোর করেছে। তিথার এখন প্রচুর রাগ হচ্ছে। সে রুমের মধ্যে ঢুকে তিথিকে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। ভাবি চুপ, একদম চুপ, তোমাকে আমার এই চটটা আরও আগে মারা উচিত ছিল। ছি, তুমি এরকম আমি ভাবতে পারিনি। মেসেজটা পড়েই তো তোমার বুঝতে পেরে যাওয়া কথাটা ছেলেটাকে
তোমাকে আসলে কি বোঝাতে চেয়েছে তাও তুমি চলে এলে? আসলে আমার কি মনে হচ্ছে জানো, শারীরিক চাহিদা শুধু ছেলেটার না, তোমারও আছে। এই তো চলে এলে। ভাবি, রেগে বলে তিথি। গলা নামিয়ে কথা বলো। লজ্জা করে না এত বড় একটা জঘন্য কাজ করে তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলবে? আর যদি আমি না আসতাম তাহলে কি হতো ভেবে দেখেছো? ছেলেটা যা করার তা করেই ফেলতো, তবে তুমি কিছুই করতে পারতে না। সারা জীবন পচে মরতে তোমাকে। তোমার জন্য তোমার ভাই মা বোন সবার সম্মান মাটিতে মিশে যেত। এইখানে আসার আগে তুমি একবারও ভাবলে না এরপর কি হবে? তিতার কথা শুনে তিতির মাথা নিচু করে কান্না করতে থাকে। তিতা চোখ সরিয়ে ছেলেটার দিকে তাকায়, তারপর তাকে একটা থাপ্পড় মেরে দেয়। আপনার এত বড় সাহস, আপনি আমাকে থাপ্পড় মারেন? গলা নামিয়ে কথা বলো। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এত বড় জঘন্য কাজ করতে যে ধরা খেয়েছো, তাও তোমার ন্যূনতম লজ্জাবোধ নেই। এই ছেলে, এই তোমার বাবা মা কি তোমাকে এসব করার জন্য পড়াশোনা করছে? হ্যাঁ, এতই যদি গায়ের জ্বালা থাকে তাহলে যাও না, শুধু শুধু মেয়েদের জীবন নষ্ট করছো। যাও, এতে তোমার চাহিদাও মিটবে আর তাদেরও লাভ হবে। কিছুক্ষণ চুপ থেকে তিথা আবারও বলল, আমি তিথিকে নিয়ে যাচ্ছি, এটা ভেবো না তুমি বেঁচে গেছো। আমি হোটেলের ম্যানেজারের সাথে কথা বলছি, আমি বেরিয়ে যাওয়ার পর ওনারা আসবেন। তোমার বাবা মাকে ফোন করে তোমার কাণ্ড করতে সব জানাবো, তবে এটা ভেবো না ওনাদের টাকা খাইয়ে দিলে তুমি চলে যাবে। ভুলেও ভেবো না যদি ওনারা তোমাকে ছেড়ে দেয়, আমি ওনাদের ছাড়বো না। কোর্ট পর্যন্ত নিয়ে যেতে দুবারও ভাববে না। তাই ওনারা নিজেদেরকে বাঁচাতে তোমাকে ছেড়ে দিবেন না। তিথি এবার রাগান্বিত দৃষ্টি তিথির দিকে তাকায়, তারপর সে হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে এসে। সারা রাস্তা তিথির সাথে কোনো কথা বলেনি, আর তিথি সারা রাস্তা ফুপিয়ে ফুপিয়েতে এসেছে। এই মেয়ে, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, তোমাকে সারা বাড়ি খুঁজছি। তোমাকে না তেজ বাইরে যেতে বারণ করছে, তাও তুমি কেন গিয়েছো? আমি কি তেজকে বলবো? নন্দিনী বলে, বাইরে কাজের জন্য গিয়েছিলাম, আমার সাথে তিথিও ছিল। আমার এত চিন্তা করার জন্য ধন্যবাদ, তবে এত চিন্তা করতে হবে না, আপনি নিজের খেয়াল রাখতে পারি। একবার তিথির দিকে রাগেই দৃষ্টিতে তাকিয়ে রুমে চলে আসে। রাতে সবাই নিচে খাবার খাচ্ছে, তিথা তেজবিনকে আগেই খাইয়ে দিয়েছে। এখন তিথা রুমে বসে তেজবিনের জন্য অপেক্ষা করছে। তখন সেখানে তিথি আসে। সে কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তারপর হুট করে তিতাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আই এম সরি ভাবি, আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে খুব ভালোবাসতাম। আমি ভেবেছিলাম ওকে বোঝালেও হয়তো বুঝবে। আর কিছু বলতে পারল না তিথি। কান্না বন্ধ করে তিথি চোখের পানি মুছে দিয়ে বলে, তিথা দেখো তিথি, তুমি ভালোবাসো ঠিক আছে, তার মানে তার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা নয়। তুমি যদি চোখ বন্ধ করে চলো, তাহলে এক সময় না এক সময় তুমি কোথাও না কোথাও ধাক্কা খাবে। তেমনই ভালোবাসায় চোখ বন্ধ করে বিশ্বাস করাটা ঠিক নয়। হ্যাঁ, ভালোবাসায় বিশ্বাস খুবই জরুরি, তবে অন্ধবিশ্বাস নয়। অন্ধবিশ্বাস যে বড়ই ভয়ঙ্কর। মানুষ ভুল করে আর সেই ভুল থেকে শিক্ষা নেয়। আমি আশা করছি তুমি তোমার এই ভুল থেকে শিক্ষা নেবে। তিতার কথা শুনে তিথি নিজের ভুলটা আরও ভালো করে উপলব্ধি করে। তিথি লজ্জায় মাথা নিচু করে নেয়। 3 মাস পর ওটির সামনে দাঁড়িয়ে আছে তেজবিন, তিথি, রুদ্র, নন্দিনী আর ফাতেমা বেগম একটা চেয়ারে বসে আছে। কিছুক্ষণ পরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, আর এটা শুনে তেজবিনের মুখে হাসি ফুটে ওঠে। মিসেস তিতার বাড়ি থেকে কে আসছেন? একজন নার্স এসে বলল, আমি ওর হাজবেন্ড। এই নিন বাচ্চা। তেজবিন খুব যত্ন সহকারে বাচ্চাটাকে কোলে নেয়। দেখি শর্ত, আমি আমার নাতিটাকে একটু দেখি। বাবু দে তো আমাকে আমার নাতিকে। ফাতেমা বেগম খুব আগ্রহ সহকারে বাচ্চাটাকে কোলে নেন, কিন্তু বাচ্চাটা কোলে নিতে ওনার মুখটা কালো হয়ে যায়। তিনি বাচ্চাটাকে তেজবিনের কাছে দিয়ে কি হয়েছে মা, তুমি দিয়ে দিয়েছে? এই মেয়েকে আমি আমার ঘরে তুলব না, রেগে বললেন ফাতেমা বেগম। মানে তোমার মেয়ে হয়েছে, আর আমি এই মেয়েকে চাই না। যার পেট থেকে বের হয়েছে তাকেই দিয়ে আয়, তাকেই পালতে বল। আমার বাড়িতে এই মেয়ের জায়গা হবে না। আমার মেয়ে হয়েছে, হ্যাঁ। মেয়ের কথা শুনে তেজমিনের চোখে পানি চলে আসে। সে বাচ্চা মেয়েটাকে নিজের সাথে আরও শক্ত করে জড়িয়ে দেয়। আমার মেয়ে, আমার রাজকন্যা, আমার মেয়ে তন্নি। তুই নামও ঠিক করে ফেলেছিস তো করবো না। আমার মেয়ে বলে কথা। শোন তেজবিন, আমি এই মেয়েকে ঘরে তুলবো না। একে এক মায়ের কাছে দিয়ে চলে আয়। যদি ওর মা ওকে চায় তো আমি তোদের ডিভোর্স করিয়ে দিব, আর যদি সংসার চাই তো ওই মেয়েকে কোথাও ফেলে দিয়ে আয়। হ্যাঁ রে তেজ, মা যা বলছে ঠিক বলছে তো। এই মেয়েকে পালা মানে শুধুই খরচা, আর মেয়ে মানেই তো কোনো কাজের না, তার পিছনে শুধু সারা জীবন খরচ আর খরচ। ছেলে হলে তো বড় হয়ে বাবা মাকে খাওয়াবে, আর মা যেটা বলছে সেটা শোনে। এই মেয়েকে নিজের ঘাড়ে নিস না। নন্দিনী বলে, চুপ করো তোমরা দুজন। ছি, তোমরা যে আমার মা আর বোন ভাবতেই লজ্জা লাগছে আমার। কে বলেছে মেয়েদের পিছনে শুধু টাকা খরচ হয়? মেয়েরা বাবা মাকে কিছু দেয় না? মেয়েরা যে বড় হয়েছে বাবা মার খেয়াল রাখতে পারে, তাদের ভরণ পোষণ করতে পারে, তার জলজন্ত উদাহরণ তো ভাবি।
আর তোমাদের এই কথাগুলো বলতে একবারও বিবেকে বাঁধলো না? তোমরা দুইজনে তো মেয়ে, তাহলে কি করে আরেকটা মেয়ের ব্যাপারে এরকম কথা বলছো? মা, তোমারও তো দুটো মেয়ে আছে। তুমি কি আমাদেরকে জন্মের সময় বলেছিলে যে আমাদের কোথাও ফেলে দিয়ে আসতে? বলেন তো, উল্টে আমাদেরকে আদর যত্নে মানুষ করছো। এখন আপু বাসায় আসলে তোমার আনন্দের সীমা থাকে না। আর আপু, আজ যদি তোর মেয়ে হতো তাহলে তুই এ ধরনের কথা বলতে পারতিস না? তাহলে ভাবির বেলায় কেন তোমরা এরকম করছো? ভাবি অন্যের মনে বলে। মা, ভুলে যেও না, তোমারও কিন্তু দুটো মেয়ে আছে। তুমি অন্যের সাথে যা করবে, প্রকৃতি কিন্তু সেটা ঘুরিয়ে ফিরিয়ে তোমার সাথে করবে। তাই তুমি যা করার ভেবেচিন্তে করবে। এবার তিথি একটু থামে। ভাইয়া, ছেলে মেয়ে সবটা আল্লাহর দান। তিনি যেটা দিয়েছেন নিশ্চয়ই তোমার ভালোর জন্য দিয়েছেন, তাই তার দানকে অবহেলা করো না। ছেলে হোক বা মেয়ে হোক, সবচেয়ে বড় সত্যি সে তোমার সন্তান। আশা করি বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি। তিথি হসপিটাল থেকে বেরিয়ে যায়। তেজবিন এখনো বাচ্চার দিকে তাকিয়ে আছে। 1 বছর পর বিছানার পর শুয়ে আছে তেজবিন। তন্নি তিথি কাছে আসে। তিথা এসে তেজবিনের পাশে বসে। দুপুরে খাবে না? কিন্তু তেজবিন কোনো উত্তর বলে না। তেজবিন উত্তর না পেয়ে তিথা একটা দীর্ঘশ্বাস পেলে। প্লিজ তেজবিন, এবার নিজেকে শক্ত করো। তুমি এভাবে ভেঙে পড়লে কি করে চলে? যার চলে যাও সে তো চলে যাবে। পৃথিবী ছেড়ে সবাইকে একদিন না একদিন যেতে হবে। তুমি সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তেজবিন উঠে বসে, তবে কিছু বলে না। সে মাথা নিচু করে বসে আছে। তবে কিছুক্ষণ পরে হুট করে তিথাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো কান্না করে দেয়। প্লিজ তেজবিন, কান্না করো না। মা, দ্বিধা, আমার মা। নিজেকে সামলাও তেজবিন, তুমি এভাবে কান্না করলে তো মাও কষ্ট পাবে। উনি কিন্তু আমাদের উপর থেকে দেখেছেন। উনি যদি তোমাকে এভাবে কান্না করতে দেখেন, উনি কিন্তু কষ্ট পাবেন। তেজবিন এবার কান্না বন্ধ করে সোজা হয়ে বসে। এই তো ভালো ছেলে হয়ে যাও। যাও আবার হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার রেডি করছি। চোখ মুছে তেজবিন ওয়াশরুমে চলে যায়। দিদা একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ 1 মাস হলো ফাতেমা বেগম মারা গেছে। ঘুমের মধ্যে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দিদা এবার ভাবা বন্ধ করে দিয়ে খাবার রেডি করতে চলে যায়। তেজবিন আর তিথি খাচ্ছে। তিথা ছোট তন্নিকে খাওয়াচ্ছে। হঠাৎ করে বাড়ির বেল বেজে উঠল। তিথা উঠতে চাইলে তিথি তাকে বসিয়ে দিয়ে দরজা খুলে দেয়। কে এসেছে? তিথি, মিস্টার তেজবিন। অপরিচিত কারো কণ্ঠস্বর শুনে তিথা তাড়াতাড়ি উঠে যায়। তেজবিন উঠে দাঁড়ায়। লোকগুলোকে দেখে তিথি, তেজবিন সবাই ঘাবড়ে যায়, কারণ লোকগুলো পুলিশের লোক। আপনারা এখানে কেন? আমরা মিস্টার তেজবিনকে অ্যারেস্ট করতে এসেছি। ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কিন্তু কেন অ্যারেস্ট ওয়ারেন্ট? কী করছে ও? উনি চুরি করছেন। একজনকে জোর করে তার সম্পত্তি ওনার নামে করে নিয়েছেন। কি বলছেন আপনি? আমি এরকম কিছু করিনি। চুরি করার পর সবাই এটা বলে। কিন্তু উনি কার কে চুরি করছেন আর কে ওনার নামে কেস করছে? আপনারা ভিতরে আসুন। দুটো মানুষ ভিতরে ঢুকে যায়। কিন্তু মানুষগুলোকে দেখে ত্রিধা, তেজবিন আর তিথি দুজনে যেন আকাশ থেকে পড়ে। মিসেস নন্দিনী কেস করেছেন। মিস্টার তেজবিন 1 সপ্তাহ আগে ওনার বাড়ি গিয়ে ভাঙচুর করে ওনার আলমারি থেকে টাকা নিয়ে এসেছেন, আর সেই সাথে ওনাকে ভয় দেখিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন। নন্দিনী কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়েছে। বড় বোনের এই রূপ দেখে তেজবিন খুবই অবাক। সে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আপু, আপু, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তুই ভাইয়ের নামে এসব কি বলছিস? ও, বুঝতে পেরেছি, মা ভাইয়ের সম্পত্তি বেশি ভাগ দিয়েছে বলে তোর জ্বলছে না, লোভ হচ্ছে না তোর, তাই তো তুই ভাইয়ের নামে এরকম মিথ্যা অপবাদ দিছিস, তাই না? কান্না করতে করতে বলে তিথি। নন্দিনী কিছু বলে না। পুলিশ তেজবিনের হাতে হ্যান্ডশক পরিয়ে তাকিয়ে নিয়ে যায়। ছি আপু, ছি, তুই যে আমার নিজের মায়ের পেটে বোন, এটা ভাবতে আমার ঘৃণা লাগে। আজ থেকে আমি ভুলে যাব আমার একটা বোন ছিল। তিথি দৌড়ে উপরে চলে যায়। নন্দিনী একবার ত্রিধার দিকে তাকিয়ে রুদ্রকে নিয়ে চলে যায়। 4 বছর পর ত্রিধা তাড়াহুড়ো করে ট্যাক্সি থেকে নেমে পুলিশ স্টেশনে ঢুকে। স্যার কোথায়? আপনি বসুন স্যার, আসতেন। বলুন মিসেস ত্রিধা। স্যার, আপনি প্লিজ আমার হাজব্যান্ডকে ছেড়ে দিন। ও কিছু করেনি। ও তো ওর বোনকে খুব ভালোবাসে আর শ্রদ্ধা করে। তেজবিন এরকম কিছু করতে পারে না। দেখুন মিসেস ত্রিধা, আপনি মুখে বললে তো হয় না, কিছু হয় না, প্রমাণ চাই আমাদের। মিসেস নন্দিনী আমাদের উপযুক্ত প্রমাণ দিয়েছে, তাই আমরা ওনাকে অ্যারেস্ট দিয়েছি। প্রমাণ? আছে, প্রমাণ আমার কাছে আছে। তিতা নিজের ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করে, এই নিন প্রমাণ, এখানে আছে। 1 ঘন্টা পর ইন্সপেক্টরের পর সামনে বসে আছে তিতা। এক সাইডে দাঁড়িয়ে আছে নন্দিনী, রুদ্র, তিথি আর তার কোলে তন্নি। আমাদের এখানে কেন রেখেছেন স্যার? নন্দিনী বলে। আমরা মিস্টার তেজবিনকে ছেড়ে দিচ্ছি। কেন? ও একটা চোর, আমার কতগুলো টাকা চুরি করছে। মিস্টার তেজবিনকে নিজে আপনার বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, একটু ইতস্তত বলে হ্যাঁ নন্দিনী। কিন্তু এই ফুটেজে যে দেখা যাচ্ছে মিস্টার তেজবিন সেদিন নিজের অফিসে ছিলেন। কথাটা শুনে নন্দিনী আর রুদ্র ঘাবড়ে গিয়ে একে অপরের দিকে তাকায়। কনস্টেবল, মিস্টার তেজবিনকে ছেড়ে দিন। তেজবিন বেরিয়ে আসতে আসতে তিথা আর তিথিকে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। তেজবিন ঘৃণা ভরা দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকায়। মিস্টার তেজবিন, আপনি কি মিসেস নন্দিনীর বিরুদ্ধে অভিযোগ চান? সবাই উৎসুক দৃষ্টিতে তেজবিনের দিকে তাকিয়েছে। 25 বছর পর
পুরোনো বিল্ডিংয়ের আলো জ্বলজ্বল করছে, মানুষে ভরপুর পুরো বিল্ডিং। তিথা এদিক ওদিক ছোটাছুটি করছে নানার কাছে। আর সে ভীষণ ব্যস্ত, বা ব্যস্ত থাকবে না কেন? আজ যে তার মেয়ের বিয়ে। বারান্দায় দাঁড়িয়ে আছে তেজবিন, চুলে তার হালকা পাক ধরছে, সেই সাথে চোখের চশমা আছে এখন। তিথির বিয়ে হয়ে গেছে অনেক আগে, তার একটা ছেলে আছে, কলেজে পড়ে। নন্দিনীর সাথে সেই দিনের পর থেকে তিথি, তিথা আর তেজবিনের কোনো সম্পর্ক নেই। সেদিন তেজবিন নন্দিনী নামে অভিযোগ না করলেও তিথি করেছিল, তবে নন্দিনী এর পরের দিনে ছাড়া পেয়ে যায়। তিথা ফ্রেশ হয়ে এসে তেজবিনের পাশে দাঁড়ায়। কী ভাবছো? ভাবছি আমার ছোট্ট তন্নিটা কত বড় হয়ে গেল, আজ তার বিয়ে হয়ে গেল। সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। খুব। কীভাবে যে আমাদের দুজনে একসাথে 30টা বছর পার করে গেল বুঝতেই পারলাম না। আচ্ছা, আমরা কি আরও 15টা বসন্ত একসাথে কাটাতে পারবো? যদি চাই তবে 15টা কেন, মৃত্যুর পরেও আমরা এক বসন্ত একসাথে থাকতে পারবো। বসন্ত একদিনে আমরা এক হয়েছিলাম, বসন্তের একদিনে আমাদের জীবনে তন্নি এসেছিল। আজও বসন্তের একটা দিন, এই বসন্তের একটা সুন্দর দিনে আমাদের তন্নি তার নতুন জীবনে পা রাখছে। আর এই বসন্তের একদিনে না হয় আমরা দুজনে এই পৃথিবীর মায়া ত্যাগ করব। তেজবিন একসাথে তিতাকে জড়িয়ে ধরে, তিথা তেজবিনের বুকে মাথা রেখে দূর আকাশের দিকে তাকিয়ে থাকে। সমাপ্ত। বসন্তের একদিন, দ্বিতীয় এবং শেষ পর্ব। বাস্তবে যিনি তিধা আছেন তিনি এখনও চাকরি করেন, ওনার একটা মেয়ে আছে এবং একটা ছেলে আছে। গল্পের মতো তেজবিন, ফাতেমা বেগম, নন্দিনী বাস্তবে তিধার সাথে খারাপ ব্যবহার করেছে। সত্যি বলতে গল্পের চেয়ে কয়েক গুণ বেশি করেছেন। তবে বর্তমান তেজবিন অনেক ভালো, উনি এখন তিধাকে অনেক সাহায্য করেন। এমনকি তিধার অফিস থেকে ফিরতে হলে উনি নিজেই অনেকটা ঘরের কাজ করে ফেলেন। বাস্তবে ফাতেমা বেগম আর নেই, সেই সাথে তেজবিনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ঘটনাটাও সত্য। বাস্তবে নন্দিনীর সাথে এখন ওনাদের কোনো যোগাযোগ নেই। তবে বাস্তবে তন্নি এখনও বিয়ে হয়নি, সে এখনও পড়াশোনা করছে।